নমস্কার, আমি শর্মিষ্ঠা। গল্পগুলি শোনাতে সব শ্রোতাদের স্বাগত জানাই। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, আমার সঙ্গে আছেন, তাদের সকলকে ধন্যবাদ জানাই। আজ পাঠ করব প্রবোধ কুমার সান্যালের গল্প অঙ্গার। বছর 8 হলো দিল্লিতে আমি চাকরি করছি। কলকাতার সঙ্গে আমার সম্পর্ক খুবই কম। কোনো কোনো বছরে কলকাতায় এক আধবার আসি, ঘুরে বেরিয়ে সিনেমা দেখে আবার ফিরে চলে যাই। নইলে ইদানিং আর আশা হয়ে ওঠে না। বছর দিনেক আগে ফরিদপুর থেকে শোভনা আমাকে চিঠি লিখেছিল। ছোড়দাদা, তুমি নিশ্চয়ই শুনেছ, আজ 6 মাস হতে চলল আমার কপাল ভেঙেছে। ছেলেটাকে নিয়ে কিছুদিন শ্বশুরবাড়িতে ছিলাম, কিন্তু সেখানেও আর থাকা চলল না। তোমার ভগ্নিপতি 100-800 টাকা যা রেখে গিয়েছিলেন, তাও খরচ হয়ে গেল। আর দিন চলে না। তুমি আমার মামাতো ভাই হলেও তোমাকে তো চিরদিন সহোদর দাদার মতো দেখে এসেছি। ছেলেটাকে যেমন করে হোক মানুষ করে তুলতে না পারলে আমার আর দাঁড়াবার ঠাঁই কোথাও থাকবে না। এদিকে যুদ্ধের জন্য সব জিনিসের দাম ভীষণ বেড়ে গেছে। নুটু পাশ করে চাকরি খুঁজছে, এখনো তেমন কোথাও সুবিধে কিছু হয়নি। মা ভেবে আকুল। স্কুলের মাইনে দিতে না পারায় হারুর পড়া বন্ধ হয়ে গেল। বাবার কোম্পানির কাগজ ভেঙে সব খাওয়া হয়ে গেছে। তুমি যদি এ অবস্থায় দয়া করে মাসে মাসে 10টি টাকা দাও, তাহলে অনেকটা সাহায্য হতে পারে। ইতি। দিল্লিতে আমার এই চাকরির খোঁজ প্রথম পিসেমশাই আমাকে দেন। সুতরাং শোভনার চিঠি পেয়ে স্বর্গত পিসেমশাইয়ের প্রতি আমার সেই আন্তরিক কৃতজ্ঞতাটা হৃদয়াবেগের সঙ্গে ঘুলিয়ে উঠল। সেই দিনই আমি 25টি টাকা পাঠিয়ে দিলুম এবং শোভনাকে জানালুম, তোর ছেলে যতদিন উপার্জনক্ষম না হয় ততদিন প্রতি মাসে আমি তোর নামে 15 টাকা পাঠাবো। সেই থেকে শোভনা, পিসিমা, নুটু, হারু সকলের সঙ্গেই আমার চিঠিপত্রে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। পুজোর সময় এবং নতুন বছরের আরম্ভেও আমি কিছু কিছু টাকা তাদের দিতুম। 3 বছর এভাবেই চলে এসেছে। ইতিমধ্যে যুদ্ধের গতির সঙ্গে সঙ্গে বাংলাদেশের কি প্রকার অবস্থা দাঁড়িয়েছে, অথবা শোভনারা কিভাবে তাদের সংসার চালাচ্ছে, এর পুঙ্খানুপুঙ্খ খোঁজখবর আমি নিইনি, দরকারই হয়নি। মাঝখানে বোমার ভয়ে যখন কলকাতা থেকে বহু লোক মফস্বলের দিকে এখানে ওখানে পালিয়ে গিয়েছিল, সেই সময় শোভনার চিঠিতে কেবল জানতে পেরেছিলাম ফরিদপুরে জিনিসপত্রের দর খুব বেড়ে গেছে, অনেক লোক এসেছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু টাকা আমি নিয়মিত পাঠাই, নিয়মিতই প্রাপ্তি স্বীকার এবং চিঠিপত্রও আসে। যা হোক, এরকম করে শোভনাদের দিন কাটছিল। কিন্তু প্রায় 6 মাস আগে মাসিক 15 টাকা পাঠাবার পর দিন কয়েক বাদে টাকাটা দিল্লিতে ফেরত এলো। জানতে পারলুম ফরিদপুরের ঠিকানায় পিসিমারা কেউ নেই। তারা কোথায় গেছে, কোথায় আছে, কিছুই জানা যায়নি। চিঠি দিলুম, তার উত্তরও পাওয়া গেল না। আর কিছুকাল পরে আবার মানি অর্ডারে টাকা পাঠালুম, কিন্তু সে সময়ও টাকাটা ফেরত এলো। ব্যাপারটা কিছুই বুঝতে না পেরে চুপ করে গিয়েছিলুম। ভাবলুম টাকার দরকার হলে তারা নিজেরাই লিখবে, আমার ঠিকানা তো তাদের অজানা নয়। কিন্তু আজ প্রায় 3 বছর পরে হঠাৎ কলকাতা যাবার সুযোগ হলো, এই মাত্র সেদিন। আমাদের ডিপার্টমেন্টের সাহেব কলকাতা যাচ্ছেন ওই তদবির তদন্তের কাজে, আমাকেও সঙ্গে যেতে হবে। ভাবলুম এই একটা সুযোগ, সপ্তাহ 3 মধ্যে কোনো একটা শনিবারে ফরিদপুরে যাব, সোমবারটা ছুটি নেব, দিন 2 মধ্যে দেখাশোনা করে তারপর ফিরব। একটা কৌতূহল আমার প্রবল ছিল। যাদের বর্তমানে অথবা ভবিষ্যতে কোনো সংস্থান হবার কোনো আশা নেই, সেই দরিদ্র পিসিমা আর শোভনা 15 টাকা মাসোহারার প্রতি এমন উদাসীন হলো কেন? শুনেছিলাম ফরিদপুর টাউনে ইতিমধ্যে কলেরা দেখা দিয়েছিল, তবে কি তাদের একজনও বেঁচে নেই? মনে কতকটা দুর্ভাবনা ছিল বই কি। সাহেবের সঙ্গে কলকাতায় এলুম এবং এসে উঠলুম 5 গুণ খরচ দিয়ে একটা হোটেলে। এসে দেখছি এই বিরাট মহানগর একদিকে হয়ে উঠেছে কাঙালি প্রধান, আরেক দিকে চলছে যুদ্ধ সাফল্যের প্রবল আয়োজন। ফলে যারা অবস্থাপন্ন ছিল
তারা হয়ে উঠেছে বহু টাকার মালিক, আর যারা গরিব গৃহস্থ ছিল তারা সর্বস্বান্ত হয়েছে। দেশে সবাই বলছে দুর্ভিক্ষ, সরকার বলছে না, দুর্ভিক্ষ নয়, খাদ্যাভাব। দুটোর মধ্যে তফাৎ কতটুকু সে আলোচনা আপাতত স্থগিত রেখে সপ্তাহখানেক ধরে কর্তব্যস্রোতে গা ভাসিয়ে দিল। এর মধ্যে আর কোনো দিকে মন দিতে পারিনি, এইভাবেই চলছিল। কিন্তু ছোট পিসের মেজ ছেলে টুনুর সঙ্গে একদিন শিয়ালদার বাজারের কাছে হঠাৎ দেখা হয়ে যেতেই কথাটা আবার মনে পড়ে গেল। একটা ফুলকাটা চটের থলেতে সের পাঁচেক চাল আর বাঁ হাতে খানিকটা ডাঁটা শাক নিয়ে সে বিকেলের দিকে পথ পেরিয়ে যাচ্ছিল। দেখা হতেই সে থমকে দাঁড়ালো। আমি বললুম, কিরে টুনু? চমকে সে ওঠেনি। কিছুতেই বোধহয় এখন সে আর চমকায় না। কেবল তার অবসন্ন চোখ দুটো তুলে সে শান্ত কণ্ঠে বললে, কবে এলে ছোড়দা? তার হাত ধরে বললুম, তোদের খবর কি রে? খবর বলে সে পথের দিকে একবার তাকালো। মিলিটারি কসাইখানার মৃত্যুপথযাত্রীর রুগ্ন গাভীর মতো নিরীহ দুটো চোখ তার, যেন এই শতাব্দীর অপমানের ভারে সে চোখ আচ্ছন্ন। মুখ ফিরিয়ে বলল, খবর আর কি, কিছু নয়। হাসি মুখে বললুম, এ কি চেহারা হয়েছে রে তোর? 25 বছর বয়স হয়নি, এর মধ্যে যে বুড়ো হয়ে গেলি রে। আমার মুখের দিকে চেয়ে টুনু বললে, বাংলাদেশে থাকলে তুমিও হতে ছোড়দা। কথাটায় অভিমান ছিল, ঈর্ষা ছিল, হতাশা ছিল। বললুম, চাল কিনলি বুঝি? টুনু বললে, না, ওই অফিস থেকে কন্ট্রোলের দামে পাই। 4 জন লোক, সপ্তাহে 6 সেরের বেশি পাইনি। তো যাবো, গেলে রান্না হবে। তোমার খবর ভালো, দেখতেই তো পাচ্ছি। বেশ আছো? আচ্ছা চলি, যুদ্ধ থামবার পর যদি বাঁচি তখন আবার দেখা হবে। বললুম, শোভনাদের খবর কিছু জানিস? তারা কি ফরিদপুরে আর নেই? না। এই কথা বলে একটু থেমে টুনু পুনরায় বলল, তাদের খবর আমার মুখ থেকে শুনতে চেও না ছোটদা। কেন রে? তারা কোথায় থাকে? বউবাজারে 313 F নম্বরে। যেতে পারো বই কি একবার। আসি তাহলে। এই বলে টুনু আবার চলল, নির্বোধ ও ভারবায়ী পশুর মতো ক্লান্ত পায়। টুনুর চোখে মুখে ও কণ্ঠস্বরে যেরকম নিরুৎসাহ লক্ষ্য করলুম, তাতে শোভনাদের সঙ্গে দেখা করতে যাবার রুচি চলে যায়। কলকাতায় এসে তারা যদি শহরতলির আনাচে কানাচে কোথাও ঘর ভাড়া নিয়ে থাকতো তাহলে না হয় একটা কথা ছিল, কিন্তু বউবাজার অঞ্চলের বাসা ভাড়াও তো কম নয়। একটা কথা আমার প্রথমেই মনে হলো, নুটু হয়তো ভালো চাকরি পেয়েছে। আজকাল অন্ন দুর্লভ, চাকরি দুর্লভ নয়। যারা চির নির্বোধ ছিল তারা হঠাৎ এই যুদ্ধের কারণে চতুর হয়ে উঠেছে। 100 টাকার বেশি মাসিক মাইনে পাবার কল্পনা যাদের চিরজীবনেও ছিল না, তারা যুদ্ধ সরবরাহের কন্ট্রাক্টে সহসা লক্ষপতি হয়ে উঠেছে এবং দুর্ভিক্ষকালে চাউলের জুয়া খেলায় কেউ কেউ সহস্রপতি। হয়তো নুটুর মতো বালকও এই যুদ্ধকালীন জুয়ায় ভাগ্য ফিরিয়ে ফেলেছে। এ যুদ্ধে কিনা সম্ভব। ওদের খবর নেব কি নেব না এই দোনোমনয় আর কাজের চাপে কয়েকটা দিন আরো কেটে গেল। হঠাৎ আফিসের সাহেব জানালেন, আগামীকাল আমাদের দিল্লি রওনা হতে হবে। এখানকার কাজ ফুরিয়েছে। আমারও এখানে থাকতে আর মন ঠিক ছিল না। আমার হোটেলের নিচে সমস্ত রাত ধরে শত শত কাঙালির কান্না শুনে বিনিদ্র দুঃস্বপ্নেই কটা দিন কোনো মতে কাটিয়েছি, আর পারিনি। দুর্গন্ধে কলকাতা এখন ভরা। তবু এখান থেকে যাবার আগে একবার পিসিদের খবর না নিয়ে যাওয়ার ভাবনায় মন খুঁত খুঁত করছিল। বিশেষ করে যাবার আগের দিনটা ছুটি পেলুম জিনিসপত্র গুছিয়ে নেবার জন্য। একটা সুযোগও পাওয়া গেল। বউবাজারের ঠিকানা খুঁজে বার করতে আমার বিলম্ব হলো না। মনে করেছিলাম তারা যে অবস্থাতেই থাকুক না কেন হঠাৎ গিয়ে দাঁড়িয়ে একটা চমক দেব, কিন্তু বাড়িটা দেখে আমি দিশেহারা হয়ে গেলাম। সামনে একটা গেঞ্জি বোনার ঘর, তার পাশে লোহার কারখানা, এদিকে মণিহারি দোকান, ভেতরে ভুসিমালের আড়ত। নিচেকার উঠোনে গিয়ে দাঁড়িয়ে দেখি নিচের তলাটা কতগুলো লোক সুন্দরীর জাল বুনছে
ক্ষিপ্র হস্তে। উপরতলাটা লক্ষ্য করে দেখি অনেক লোকজন। ওটা যে মেস বাসা তা বুঝতে আর বিলম্ব হলো না। একবার সন্দেহক্রমে বাড়ির নম্বরটা মিলিয়ে দেখলুম। না, আমার ভুল হয়নি, টুনুর দেওয়াই নম্বরই ঠিক। এদিক ওদিক দু চারজনকে ধরে জিজ্ঞেস করে যখন গন্ডগোল পাকিয়ে তুলেছি, দেখি সেই সময় বছর 12-13 বয়সের একটি মেয়ে সকৌতুকে উপরতলার সিঁড়ি দিয়ে মেসের দিকে যাচ্ছে এবং তাকে দেখে 4-5টি লোক উপর থেকে নানা রঙে হাত ছানি দিচ্ছে। আমি তাকে দেখেই চিনলুম, সে আমার পিসিমার মেয়ে। তৎক্ষণাৎ ডাকলুম, মিনু। মিনু ফিরে তাকালো। বললুম, চিনতে পারিস আমাকে? না। তোর মা কোথায়? ভেতরে। বললুম, আমাকে পথ দেখিয়ে নিয়ে চল দেখি। হেছে একেবারে গোলক ধাঁধা রে, হায় নেমে আয়। মিনু নেমে এলো। বললে, কে আপনি? ফোড়ারমুখী বলে তার হাত ধরলুম। চল ভেতরে, তোর মার কাছে গিয়ে বলবো আমি কে। মুখ পুড়িয়ে আমাকে একেবারে ভুলে গেছিস? আমাকে দেখে উপরতলার লোকগুলো একটু সরে দাঁড়ালো। বেশ বুঝতে পারছিলাম আমার হাতের মধ্যে মিনুর ছোট্ট হাতখানা অস্বস্তিতে অধীর হয়ে উঠেছে। ওপরে উঠতে গিয়ে সে বাধা পেয়েছে, এটা তার ভালো লাগেনি। তার দিকে একবার চেয়ে আমি নিজেই তার হাতখানা ছেড়ে দিলুম। মিনু তখন বললে, ওই যে চৌবাচ্চার পাশে গলির ভেতর দিয়ে সোজা চলে যান, ওদিকে সবাই আছে। এই বলে সে ওপরে উঠে গেল। চোখে মুখে তার যেন কেমন একটা বন্য উদ্ভ্রান্ত ভাব। এই সেদিনকার মিনু, পরনে একখানা পাতলা সস্তা ডুরে, চেহারায় দারিদ্র্যের রুক্ষ শীর্ণতা, তারুণ্যের চিহ্নতা সর্বাঙ্গে এসে গেছে। তার অজ্ঞান চপলতার প্রতি ভীত চক্ষে তাকিয়ে আমি একটা বিষণ্ণ নিঃশ্বাস ফেলে ভেতর দিকে পা বাড়ালুম। বিস্ময় চমক দেবার উৎসাহ আমার আর ছিল না। সরু একটা আনাগোনার পথ পেরিয়ে আমি ভেতরে এসে দাঁড়িয়ে ডাকলুম, পিসিমা। কে? ভেতর থেকে নারী কণ্ঠে সাড়া এলো, আর তখনই একটি স্ত্রীলোক এসে দাঁড়ালো। বললে, কাকে চান? অপরিচিত স্ত্রীলোক, রং কালো, নাকে নাক ছাবি, মুখে পানের দাগ, পরনে নীল কাঁচের চুড়ি। এই প্রকার স্ত্রীলোকের সংখ্যা বউবাজারেই বেশি। বললুম, তুমি কে? এই বলে অগ্রসর হলুম। স্ত্রীলোকটি বললে, আমি এখানকার ভাড়াটে। এমন সময় একটি ছেলে বেরিয়ে এলুম। দেখেই চিনতে পারলুম সে হারু। হাসি মুখে বললুম, কিরে হারু, চিনতে পারিস? তোর মা কোথায়? সে আমাকে চিনল কিনা জানি নে, কিন্তু সহাস্যে বললে, ভেতরে আসুন, মা রান্না করছে। অগ্রসর হয়ে বললুম, তো তোর দিদি কোথায় রে? দিদি এখনই আসবে, বাইরে গেছে, আসুন না আপনি। বেলা 12টা বেজে গেছে, কিন্তু এ বাড়ির বাসি পাঠ এখনো শেষ হয়নি। দারিদ্র্যের সঙ্গে অসভ্যতার অশিক্ষা মিলে ঘরদুয়ারের কেমন ইতর চেহারা দাঁড়ায়, এর আগে এমন করে আমার আর চোখে পড়েনি। ছায়ামলিন দরিদ্র ঘর দুখানার ভেজা দুর্গন্ধ নাকে এলো। এপাশে নর্দমা আর কুৎসিত কলতলা, একধারে ঝাঁটা, ভাঙা হাঁড়ি, কয়লা আর পোড়া কাঠকুটোর ভিড়। ছেঁড়া চটের থলে টাঙিয়ে পায়খানা আর কলতলার মাঝখানে একটা আব্রু রক্ষার চেষ্টা হয়েছে। পিসিমাদের মতো শুদ্ধাচারিণী মহিলারা কেমন করে এই নরককুণ্ডে এসে আশ্রয় নিলেন, এ আমার কাছে একেবারে অবিশ্বাস্য। একটা বিশ্রী অস্বস্তি যেন আমার ভেতর থেকে ঠেলে ওপরে উঠে এলো। রান্নার জায়গায় এসে পিসিমাকে দেখলাম। সহসা সবিস্ময় দেখলাম তিনি চটা ওঠা একটা কলাইয়ের বাটি মুখের কাছে নিয়ে চা পান করছেন। আমাকে দেখে বললেন, এ কি নলিনা খোঁজে, কবে এলে? কিন্তু আমি নিমেষের জন্য স্তম্ভিত হয়ে গিয়েছিলাম তার চা খাওয়া দেখে। পিসিমা হিন্দু ঘরের নিষ্ঠাবতী বিধবা। স্নান, আহ্নিক, পূজা, গঙ্গা স্নান, দান, ধ্যান এইসব নিয়ে চিরদিন তাকে একটা বড় সংসারের প্রতিপালিকার আসনে দেখে এসেছি। সদ্য স্নাতা গরদের থান পরা পিসিমাকে পূজা অর্চনার পরিবেশের মধ্যে দেখে কতদিন মনে মনে প্রণাম করে এসেছি, কিন্তু 3 বছরে তার একই পরিবর্তন। আমিষ রান্না করে বসে ভাঙা কলাইয়ের বাটিতে
চা খাচ্ছেন তিনি। বললুম, পিসিমা প্রণাম করব, পা ছুতে দেবেন তো? পা বাড়িয়ে দিয়ে পিসিমা বললেন, কলকাতায় আমরা কমাস হলো এসেছি, তোমাকে খবর দেওয়া হয়নি বটে। আর বাবা, আজকাল আর কার খবর রাখে বলো? চারিদিকে হাহাকার উঠেছে। আমি একটু থতিয়ে বললুম, পিসিমা, আপনাদের মাসোহারার টাকা আমি নিয়মিতই পাঠাচ্ছিলাম, কিন্তু আজ 6 মাস হতে চলল আপনাদের কোনো খোঁজ খবর নেই। খবর আর আমরা কাউকে দিইনি নলিনাক্ষ। পিসিমার কণ্ঠস্বর কেমন যেন ঔদাসীন্য আর অবহেলায় ভরা। একদিন আমি তার অতি স্নেহের পাত্র ছিলুম, কিন্তু আজ তিনি যে আমার এখানে অপ্রত্যাশিত আবির্ভাবে খুশি হননি, এ তার মুখ চোখ দেখেই বুঝতে পারছিলাম। হ্যাঁ গো দিদি, বলতে বলতে সেই আগেকার স্ত্রীলোকটি হাসি মুখে চাতালের ধারে এসে দাঁড়ালো। পিসিমা মুখ তুললেন। সে পুনরায় বললে, তুমি বাজারে যাবে গা? বাজারে আজ এই এত বড় বড় টাটকা তোপসে মাছ এসেছে, একেবারে ধরফর করছে মাছগুলো। তার লালাসিক্ত রসনার দিকে তাকিয়ে পিসিমার মুখখানা যেন কেমন বিবর্ণ হয়ে এলো। তিনি বললেন, তুমি এখন যাও বিনোদবালা। এমন উৎসাহজনক সংবাদে ঔৎসুক্য না দেখে ম্লান মুখে বিনোদবালা সেখান থেকে সরে গেল। পিসিমা বললেন, তোমার কি খুব তাড়াতাড়ি আছে নলিনাক্ষ? বিশেষ কিছু না, আমি হাসলুম। আজকের দিনটা আমি আপনাদের এখানে থাকবো বলেই আমি এসেছিলাম পিসিমা। তা বেশ তো, বেশ তো, তবে কি জানো বাবা, খাওয়া দাওয়ার কষ্ট কিনা? বলতে বলতে পিসিমা চা খেয়ে বাটি সরিয়ে দিলেন। আমার থাকার কথায় তার দিক থেকে কিছুমাত্র আনন্দ অথবা উৎসাহ দেখা গেল না। বললুম, শোভনা কোথায় পিসিমা? সে আসছে এখনই, বোধহয় ও বাড়ি গেছে। ঈষৎ অসন্তোষ প্রকাশ করে আমি বললুম, সে কি আজকাল একলা বাসা থেকে বেরোয়? পিসিমা বললেন, না তেমন কোথায়, তবে ওই তেলটা নুনটা মাঝে মধ্যে দোকান থেকে আনে বই কি, ওই ওই বিনোদবালা তার সঙ্গে যায়। পিসিমা তার কথার দায়িত্ব কিছুমাত্র নিলেন না। কেমন একটা মনোবিকারে আমার মাথা হেঁট হয়ে গেল। বললুম, শোভনার ছেলেটি কোথায় পিসিমা? কত বড়টি হয়েছে সে? পিসিমা বললেন, তার খুড়ো জ্যাঠা আমাদের কাছে ছেলেটাকে রাখলো না নলিনাক্ষ, তাদের ছেলে তারা নিয়ে গেছে। তা সে কি পিসিমা, অতটুকু ছেলে মা ছেড়ে থাকতে পারবে? শোভনা পারবে থাকতে? পারবে না কেন বলো? 1 টাকায় 2 সের দুধও পাওয়া যায় না, ছেলেকে খাওয়াবে কি? নিজেদেরই হাঁড়ি চড়ে না কতদিন, অসুখ হলে ওষুধ নেই, শাড়ির জোড়া 12-14 টাকা, চাল পাওয়া যায় না বাজারে। আর কতদিন চোখ বুজে সহ্য করব নলিনাক্ষ? ভিক্ষে কি করিনি? করেছি, রাত্রিরে বেরিয়ে মান খুইয়ে হাত পেতেছি। বলতে বলতে পিসিমা একটা নিঃশ্বাস ফেললেন। পুনরায় বললেন, কই, কেউ আমাদের চাল ডালের খবর নেয়নি, কেউ না নলিনাক্ষ। অনেকটা যেন আর্তকণ্ঠে বললুম, পিসিমা, টুনুদেরও একই অবস্থা, সবাই মরতে বসেছে আজ, তাই আর কেউ কারো খবর নিতে পারে না। ওই টুনুর কাছেই তো আপনাদের ঠিকানা পেলুম। পিসিমা এতক্ষণ বসেছিলেন, অতটা লক্ষ্য করিনি। তিনি এবার উঠে দাঁড়াতেই তার ছিন্ন ভিন্ন কাপড়খানার দিকে চেয়ে মুখ ফিরিয়ে দাঁড়ালুম। তিনি বললেন, এবারের ঠিকানা তুমি আর কাউকে দিও না বাবা, বুঝলে? এমন সময় মিনু এসে দরজার কাছে চঞ্চল হাসি মুখে দাঁড়ালো। বললে, মা, মা শুনছ? এই নাও একটা আধুলি, হরিশবাবু দিল। মিনুর মাথার চুলগুলো এলোমেলো, পরনের কাপড়খানা আলুথালু, মুখখানা রাঙা, গলার আওয়াজটা উত্তেজনায় কাঁপছে। অত্যন্ত অধীরভাবে পুনরায় সে বললে, যোগিন মাস্টার বললে কি জানো মা, আজ রাত্রিরে গেলে সেও ওই 8 আনা দিতে পারে। পিসিমা অলক্ষ্যে আমার মুখের দিকে একবার তাকিয়ে ঝংকার দিয়ে বললেন, বেরো, বেরো হারামজাদি এখান থেকে, ছেঁটিয়ে মুখ ভেঙে দেব তোর। মিনু যেন এক ফুৎকারে নিবে গেল।
মায়ের মেজাজ দেখে মুখের কাছ থেকে সরে গিয়ে সে অনুযোগ করে কেবল বললে, তুমি তো বলেছিলে। হারু ওপাশ থেকে চেঁচিয়ে উঠল, ফের মিছে কথা বলছিস মিনু। এখন তোকে কে যেতে বলেছিল? মা তোকে রাত্রিরে যেতে বলেছিল না? পিসিমা ব্যস্তভাবে বললেন, নলিনাক্ষ, তুমি বড্ড হঠাৎ এসে পড়েছ বাবা। এখন বাড়ি আতান্তর, তুমি ঘরে গিয়ে বসোগে যাও। ধীরে ধীরে ঘরের ভেতর এসে তক্তার মলিন বিছানাটার উপর বসলুম। গলার ভেতর থেকে কি যেন একটা বারংবার ঠেলে উঠছিল। সেটার প্রকৃত স্বরূপটা আমি কিছুতেই বোঝাতে পারবো না। আমি এই পরিবারেরই মানুষ, এদেরই একজন। এই আত্মীয় পরিবারেই আমার জন্ম, অথচ আজ মনে হচ্ছে এখানে আমি নবাগত, অপরিচিত, অনাহুত একটা লোক। যারা আমার পিসিমা ছিল, ভগ্নী ছিল, যাদের চিরদিন আপনার জন বলে জেনে এসেছি, এরা তারা নয়। এরা বউবাজারের বিনোদপালাদের সহবাসী। এরা সেই আগেকার সম্ভ্রান্ত পরিজনদের প্রেত মূর্তি। মনে ছিল না জানালাটা খোলা। বউবাজারের পথের একটা অংশ এখান থেকে চোখে পড়ে। সেখানে অসংখ্য যানবাহনের জটলা, ট্রাম, বাস, মোটর, গরুর গাড়ি আর মিলিটারি লরির চাকার আঁচড়ানির মধ্যে শোনা যাচ্ছে অগণ্য মৃত্যু পথযাত্রী দুর্ভিক্ষ পীড়িতদের আর্তরব। জঞ্জালের বালতি ঘিরে কাঙালিরা সব বসে গেছে। পরিত্যক্ত শিশুর কঙ্কাল গোঙাচ্ছে মৃত্যুর আশায়। স্ত্রীলোকদের অনাবৃত মাতৃবক্ষ অন্তিম ক্ষুধার শেষ আবেদনের মতো পথের নালার ধারে পড়ে রয়েছে। জানালাটা বন্ধ করে দিয়ে এদিকে মুখ ফেরাবো, এমন সময় শুনি হারু আর মিনুর কান্না। পিসিমা একখানা কাঠের চেলা নিয়ে তাদের হঠাৎ প্রহার আরম্ভ করেছেন। উঠে গিয়ে বলবার ইচ্ছে হলো, তাদের কোনো অপরাধ নেই। নিরাপরাধকে অপরাধী করে তোলার জন্য দিকে দিকে যেসব ষড়যন্ত্রের কারখানা তৈরি করা হচ্ছে, ওরা সেই ফাঁদে পা দিয়েছে মাত্র। কিন্তু উঠে বাইরে যাওয়ার আগেই বাইরে শোনা গেল কলকণ্ঠে সম্মিলিত খলখলে হাসি। সেই হাসি নিকটতর হয়ে এলো। ঘরের কাছাকাছি আসতেই দেখি বিনোদবালার সঙ্গে শোভনা। আমি তাকে ডাকতেই সে যেন সহসা আঁতকে উঠল। দরজার কাছে এসে শিউরে উঠে বলল, এ কি ছোড় দাদা, তুমি এখানকার ঠিকানা পেলে কেমন করে? বললুম, এমনি এলুম রে, সন্ধান করে। কেমন আছিস তোরা শুনি? নিজের চেহারা এতক্ষণে শোভনার নিজেরই চোখে পড়ল। জড়সড় হয়ে বললে, আমি আশা করিনি তুমি আমাদের ঠিকানা খুঁজে পাবে। বললুম, কিন্তু আমাকে দেখে কই একটু খুশি হলি নে তো? শোভনা চুপ করে রইল। পুনরায় বললুম, এতদিন বাদে তোদের সঙ্গে দেখা, কত দেশ বেড়ালুম, দিল্লিতে কেমন ছিলুম, এইসব গল্প করার জন্যই তো এলুম রে। তো ছেলেকে পাঠিয়ে দিলি, থাকতে পারবি? না পারলে চলবে কেন ছোটদা? এদিক ওদিক চেয়ে আমি বললুম, কিন্তু এ বাড়িটা তেমন ভালো নয় রে, তোরা এখানে আছিস কেন শোভা? এখানে আমাদের ভাড়া লাগে না ছোটদা। সবিস্ময়ে বললুম, ভাড়া লাগে না? অমন দয়ালু কে রে? শোভনা বললে, যার বাড়ি সে ভদ্রলোক ওই আমাদের অবস্থা দেখে দয়া করে থাকতে দিয়েছেন। আজকালকার বাজারে এমন দয়া দুর্লভ। শোভনা বললে, তার কেউ নেই কি না, একলা থাকেন তাই। বোধহয় বিনোদবালা আড়াল থেকে হাতছানি দিয়ে ডাকছিল। সেই দিকে মুখ তুলে চেয়ে শোভনা সরে গেল। মিনিট পাঁচেক পরে আবার সে যখন এসে দাঁড়ালো, দেখি পাতলা জালের মতো শাড়িখানা ছেড়ে শোভনা একখানা সরুপার ধুতি পরে এসে দাঁড়িয়েছে। বললুম, শোভনা, তোর ঠিকানা বদলালি, আমাকে একখানা চিঠি দিতে পারতিস। ঠিকানা ইচ্ছে করেই আর দিইনি ছোটদা, কিন্তু মাসোহারার টাকাটা নেওয়া বন্ধ করলি কেন রে? একটু থতিয়ে শোভনা বললে, ছেলের জন্যই তো তোমার কাছে হাত পেতে নিতুম, কিন্তু ছেলেই তো আর আমার নয়, তাই নেওয়া বন্ধ করেছি। প্রশ্ন করলুম, তোদের এখন চলছে কেমন করে? শোভনা বললে, তুমি আজ এসেছো ছোটদা, আজই চলে যাবে, সে কথা শুনতে চাও কেন তুমি? চুপ করে গেলুম। এ কথা শোনবার অধিকার আমার নেই, খুঁচিয়ে জানবারও দরকার নেই। বললাম, নুটু কোথায় রে?
সে ওই লোহার কারখানায় চাকরি করে, টাকা 25 পায়। সপ্তাহে সপ্তাহে কিছু চাল ডাল আনে। আজকাল আবার নেশা করতে শিখেছে, সব দিন বাড়িতেও আসে না। বললুম, সে কি রে, নুটু অমন চমৎকার ছেলে, সে এমন হয়েছে? হারুর পড়াশোনাও তো বন্ধ বোধ হয়, কি করে এখন? শোভনা নত মুখে বললে, এই রাস্তার মোড়ে চায়ের দোকানে হারুর কাজ জুটেছিল, কিন্তু সেদিন কতগুলো খাওয়ার চুরি যাওয়ায় ওর কাজ গেছে, এখন বসেই থাকে। স্বভাবতই এবার প্রশ্নটা এসে দাঁড়ালো শোভনার ওপর, কিন্তু আমি কেমন আড়ষ্ট হয়ে রইলুম। কথা ঘুরিয়ে বললুম, একটা ব্যাপার আমার ভালো লাগেনি শোভা, মিনুটা এখন বড় হয়েছে, ওকে যখন তখন বাইরে যেতে দেওয়া ভালো নয়। বাড়িটায় নানা রকম লোক থাকে, বুঝিস তো। বাইরে জুতোর মশমশ শব্দ পাওয়া গেল। চেয়ে দেখলুম আধময়লা জামা কাপড় পরা একটি লোক এক ঠোঙা খাবার হাতে নিয়ে ভেতরে এলো। মাথায় অল্প টাক, খোঁচা খোঁচা দাড়ি গোঁফ। লোকটির বয়স বেশি নয়। চাতালের ওপরে এসে দাঁড়িয়ে বলল, কই বিনোদ, কোথা গেলে? এক ঘটি জল দাও দেখি আমার ঘরে। আরে কপাল, খাবারের ঠোঙা হাতে দেখলে আর রক্ষে নেই। নেড়ি কুকুরের মতো পেছনে পেছনে মেয়ে পুরুষগুলো কেঁদে কেঁদে আসতে থাকে। ছোমেরেই বুঝে নিয়ে নেবে হাত থেকে। পচা আমের খোসা নর্দমা থেকে তুলে চুষছে। দেখে এলুম, বুঝলে, এই যে এনেছো জলের ঘটি, তা দাও। এ দুর্ভিক্ষে চারটি অবস্থা দেখলুম, বুঝলে বিনোদ। আগে ঝুলি নিয়ে ভিক্ষে যদি দুটি চাল পাওয়া যায়, তারপর হলো ভাঙা কলাইয়ের থালা, যদি চারটি ভাত কোথাও মেলে, তারপর হাতে নিল হাঁড়ি, যদি একটু ফ্যান কেউ দেয়, আর এখন কেবল কান্না। কোথাও কিছু পায় না, আর পাবেই বা কোত্থেকে? গেরস্তরা যে ভাত গুলে ফ্যান খাচ্ছে গো। যাই দুখানা কচুরি চিবিয়ে পড়ে থাকি। বলতে বলতে লোকটি ভেতর দিকে চলে গেল। আমার জিজ্ঞাসু দৃষ্টি লক্ষ্য করে শোভনা বলল, উনি ছিলেন এখানকার কোন স্কুলের মাস্টার, এখন চাকরি নেই, রান্নাঘরের পাশে ওই চালাটায় থাকেন। তা একলা থাকেন না সপরিবারে? না, ওর সবাই ছিল যখন উপার্জন ছিল। তারপর বড় মেয়েটি কোথায় চলে গেছে, স্ত্রী তার জন্য আত্মহত্যা করেন। ছেলে দুটি আছে মামার বাড়ি। বলতে পারো ছোটদা, আর কতদিন এমন করে বাঁচতে হবে? এ যুদ্ধ কি আর কোনোদিন থামবে না? উত্তর দেওয়া আমার সাধ্যের অতীত। সান্ত্বনা দেওয়ারও কিছু ছিল না। চেয়ে দেখলুম শোভনার দিকে। চোখের নিচে কালো দাগ, মাথার চুলগুলো রুক্ষ বিবর্ণ, সরু সরু হাত দুখানা শির ওঠা, রক্তহীন আর স্বাস্থ্যহীন মুখ, যেন যুদ্ধের দাগ তার সর্বাঙ্গে, যেন দেশজোড়া এই দুর্ভিক্ষের অপমানজনক চিহ্ন মুখে চোখে সে মেখে রয়েছে। তার কথায় আর কণ্ঠস্বরে কেমন যেন আত্মদ্রোহিতার অগ্নিস্ফুলিঙ্গ দেখতে পাচ্ছিলুম। সেদিনকার শান্ত চরিত্রবতী শোভনা, আমার ছোট বোন, আজ যেন অসন্তুষ্ট অগ্নিশিখার মতো লকলকে হয়ে উঠেছে। আমার কোনো সান্ত্বনা, কোনো উপদেশ শোনবার জন্য সে আর প্রস্তুত নয়। কিন্তু আমার অপরিতৃপ্ত কৌতূহল আমাকে কিছুতেই চুপ করে থাকতে দিল না। একসময় বললুম, শোভা, এটা তো মানিস সামনে আমাদের চরম পরীক্ষার দিন। চারিদিকে এই ধ্বংসের চক্রান্তের মধ্যেই আমাদের টিকে থাকতে হবে, যেমন করে হোক নিজেদের মান সম্ভ্রম বাঁচিয়ে। মান সম্ভ্রম? শোভনা যেন আর্তনাদ করে উঠল। কোথায় মান সম্ভ্রম চোরদা? আগে বুকের আগুন নিয়ে সবাই ছিলুম, এবার পেটের আগুনে সব খাক হয়ে গেলুম। কে বলেছে প্রাণের যে মান বড়? কোন মিথ্যেবাদী রটিয়েছে আমাদের বুক ফাটে তো মুখ ফোটে না? আচ্ছা ছোটদা, তুমি কি বলতে চাও? যদি তিল তিল করে না খেয়ে মরি, যদি পোড়া পেটের জ্বালায় ভগবানের দিকে মুখ খিঁচিয়ে আত্মহত্যা করি, যদি তোমার মা বোনের উপবাসী বাসি মরা ঘর থেকে মুদ্দ ফরাসি টেনে বার করে, সেদিন কি তোমাদের মান সম্ভ্রম বাঁচবে? যারা আমাদের বাঁচতে দিলে না, যারা মুখের ভাত কেড়ে নিলে, আমাদের মারলে, যারা আমাদের বুকের রক্ত চুষে চুষে খেলে, তাদের কি মান সম্ভ্রম পৃথিবীর ভদ্র সমাজে কোথাও পারল? যাও ছোটদা, যাও, খোঁজ নাও গে, ঘরে ঘরে গিয়ে খোঁজ নাও। খাঙালিদের কথা ছাড়ো, গেরস্ত বাড়িতে ঢুকে দেখে এসো কত মায়ের 32 নারী
জ্বলে পুড়ে গেল দুটি ভাতের জন্য। কত দিদিমা, পিসিমা, খুড়িমা, বোন, বৌদিদিরা আড়ালে বসে চোখের জল ফেলছে একখানা কাপড়ের জন্য। অন্ধকারে গামছা আর ছেঁড়া বিছানার চাদর জড়িয়ে কত মেয়ে পুরুষের দিন কাটছে জানো তুমি? বাসি আমানি নুন গুলে কত মানুষ খাচ্ছে, কত লাজুক মেয়ে প্রাণ ধারণ করছে শুনেছ? মান সম্ভ্রম নিজের কাছে কি কিছু রইল ছোটদা? সপ্রতিভ লজ্জাবতী নিরীহ সোপনাকে এতকাল দেখে এসেছি, তার এই মুখের উত্তেজনায় আমার যেন মাথা হেঁট হয়ে গেল। আমি বললুম, কিন্তু কন্ট্রোলের দোকানে অল্প দামে চাল কাপড় পাওয়া যাচ্ছে, তোমরা তার কোনো সুবিধেই পাও না? শোভনা আমার মুখের দিকে একবার তাকালো। দেখতে দেখতে তার গলার ভেতর থেকে পচা ভাতের ফেনার মতো এক প্রকার রুগ্ন হাসি বমির বেগে উঠে এলো। শীর্ণ মুখখানা যেন প্রবল হাসির যন্ত্রণায় সহসা ফেটে উঠল। শোভনা হা হা করে হাসতে লাগলো। সে হাসি বিভৎস, উন্মত্ত, নির্লজ্জ এবং অপমানজনকও বটে। আমার নির্বোধ কৌতূহল স্তব্ধ হয়ে গেল। পিসিমার কাছে মার খেয়ে মিনু আর হারু এসে জানালার ধারে দাঁড়িয়ে ডুকরে ডুকরে কাঁদছিল। হঠাৎ তাদের দিকে চেয়ে শোভনা চেঁচিয়ে বললে, কেন কাঁদছিস কেন শুনি? যা দূর হয়ে যা সামনে থেকে। বিনোদবালা যেন কোথায় দাঁড়িয়েছিল, সেখান থেকে গলা বাড়িয়ে বললে, দিদি, মাসি ওদের মেরেছে। ও বাড়ির হরিশবাবুর কাছ থেকে মিনু পয়সা এনেছিল কিনা, হারু কি যেন বলে ফেলেছিল তাই। শোভনার মাথায় বোধ হয় আগুন ধরে গেল। উঠে দাঁড়িয়ে ঝংকার দিয়ে বললে, মা, তুমি ওদের মারলে কেন শুনি? পিসিমা কলতলার পাশ থেকে বললেন, মারবো না, কলঙ্কের কথা নিয়ে দুজনে বলা বলি করছিল, তাই বেদম মেরেছি, বেশ করেছি। তুমি মেরে ওদের কলঙ্ক খোঁচাতে পারবে মা? পিসিমা চিৎকার করে উঠলেন, বললেন, ভারী লম্বা লম্বা কথা হয়েছে তোর শোভা, এত গায়ের জ্বালা তোর কিসের লা? দিন রাত কেন তোর এত ফোঁসফোঁসানি? কপাল পোড়ালি তুই, মান খোয়ালি তুই, সেসব কি আর আমার দোষ? আমার পেটের ছেলে মেয়েকে আমি মারবো, খুন করব, যা খুশি তাই করব, তুই বলবার কে? শোভনা গর্জন করে বললে, পেটের মেয়েরা যে তোমার পেটে অন্ন জোগাচ্ছে, তার জন্য তোমার লজ্জা নেই? মেরে মেরে মিনুটার গায়ে দাগ করলে, কি আক্কেল তোমার? একে তো ওর ওই চেহারা, এরপর ঘর খরচ চলবে কোত্থেকে? লজ্জা নেই তোমার? তবে আমি হাঁটে হাড়ি ভাঙবো শোভা, এই বলে পিসিমা এগিয়ে এলেন। উচ্চকণ্ঠে বললেন, নলিনাক্ষ আছে তাই চুপ করেছিলুম, বলি ফরিদপুরের বাড়িতে বসে বিনোদবালার ঠিকানা জোগাড় করেছিল কে? গাড়ি ভাড়া কার কাছ থেকে নিয়েছিলি তুই? অধিকতর উচ্চকণ্ঠে শোভনা বলল, তাহলে আমিও বলি, মাস্টারকে কে এনে ঢুকিয়েছিল এই বাসায়? হরিযোগেন্দ্রের কাছে মিনুকে পাঠিয়েছিল কে? আমাকে কেরানি বাগানের বাসায় পৌঁছে দিয়ে এসেছিল কে? উত্তর দাও, জবাব দাও। হোটেলের পাউরুটি আর হাড়ের টুকরো তুমি হারুকে কুড়িয়ে আনতে বলনি? নুঠু বাড়ি আসা ছাড়লো কার জন্য বলো না? মুখ সামলে কথা বলিস শোভা। এমন সময় বিনোদবালা মাঝখানে এসে দাঁড়ালো ঝগড়া মেটাবার জন্য। মারমুখী মার মেয়ের এই অদ্ভুত আর অবিশ্বাস্য অধঃপতন দেখে আমি আর স্থির থাকতে পারলুম না। উঠে বাইরে এসে দাঁড়ালুম। বললুম, পিসিমা, আপনি স্নান করতে যান। শোভা, তুই চুপ কর ভাই। এরকম অবস্থার জন্য কার দোষ দিবি বল? তোর, আমার, পিসিমার, হারু, মিনুর, এমনকি ওই বিনোদবালা মাস্টার মশাই, হরিশের দল, কারো কোনো দোষ নেই রে। কিন্তু অপরাধ যাদের, তারা যে আমাদের নাগালের বাইরে শোভা। যাগে, আমি এখন যাই, আবার এক সময় আসবো। শোভনা কেঁদে বলল, আর তুমি এসো না গো ছোটদা। আমি একবার হাসবার চেষ্টা করলুম। বললুম, পাগল কোথাকার। পিসিমা বললেন, এত গোলমালে তোমার যে কিছু খাওয়া হলো না বাবা নলিনাক্ষ, কিছু মনে করো না বাবা। বিনোদবালা বললে, চলো চলো, ঢের হয়েছে, এবার খেয়ে দিয়ে তৈরি হও দেখি। গলাবাজি করলে তো আর পেট ভরবে না, পেটটা যাতে ভরে তার চেষ্টা করো। আমি কি আগে জানতুম তোমরা ভদ্রলোকের ঘর? তাহলে এমন ঝকমারি কাজে হাত দিতুম না।
অপমানিত মুখে পলকের জন্য বিনোদবালার দিকে চোখ তুলে অগ্নিবৃষ্টি করে আমি নিঃশব্দে বেরিয়ে গেলুম। পাতালপুরী সুরঙ্গলোকের কদর্য কলুষ রুদ্ধশ্বাস থেকে মুক্তি নিয়ে এসে দাঁড়ালুম রাজপথের ওপর দিগন্তজোড়া মুমূর্ষুর আর্তনাদের মধ্যে। এ বরং ভালো, এই অগণ্য ক্ষুধাতুরের কান্না চারিদিকে পরিব্যাপ্ত থাকলেও কেমন একটা দয়াহীন সকরুণ ঔদাসীন্যে এদের এড়ানো চলে। কিন্তু যেখানে চিত্তদারিদ্র্যের অসুচিতা, যেখানে দুর্ভিক্ষ পীড়িত উপবাসের মর্মান্তিক অন্তর্দাহ, যেখানে কেবল নিরুপায় দুর্নীতির গুহার মধ্যে বসে উৎপীড়িত মানবাত্মা অবমাননার অন্ন লেহন করছে, সেই সংহত বিভৎসতার চেহারা দেখলে আতঙ্কে গলা বুজে আসে। কিন্তু এরা কে? সেই ফরিদপুরের ছোট বাড়িটিতে ফুলের চারা আর শাকসবজি দিয়ে ঘেরা খড়কন্যার মধ্যে আচারশীলা মাতৃরূপিণী পিসিমা, লাজুক একটি সদ্য ফোটা ফুলের মতো কুমারী ভগ্নী শোভনা, চাঁপার কলির মতো নিষ্পাপ আর নিষ্কলঙ্ক হারু, নুটু, মিনু, এরা কি সেই তারা? কেন একটা সুখী পরিবার ধীরে ধীরে এমন সমাজনীতিভ্রষ্ট হলো? কেন তাদের মৃত্যুর আগে তাদের মনুষ্যত্বের অপমৃত্যু ঘটল এমন করে? কোন দয়াহীন দস্যুতা এর জন্য দায়ী? এই কমাসের মাসোহারার টাকাটা আমি অনায়াসে খরচ করতে পারি, অন্তত দিল্লি যাবার আগে ওদের এই অবস্থায় রেখে চুপ করে চলে যেতে পারি নে। সুতরাং অপরাহ্নকালটা নানা দোকানে ঘুরে ঘুরে কিছু কিছু খাদ্য সামগ্রী সংগ্রহ করা গেল। শতকরা 10 গুণ বেশি দামে চাল আর 5 গুণ বেশি দামে সব খাবার জিনিসপত্র এখান ওখান থেকে কিনতে লাগলুম। কিনতে কিনতে সন্ধ্যা হয়ে গেল। সেটা মাত্র এই বিগত শ্রাবণের কৃষ্ণপক্ষ। টিপটিপ করে বৃষ্টি পড়ছে। স্বল্পালোক কলকাতার পথঘাট পেরিয়ে একখানা গাড়িতে জিনিসপত্র তুলে নিয়ে আবার শোভনাথের ওখানে চললুম। নিজের বদান্যতায় কোনো গৌরব বোধ করছি নে, বরং সমস্ত খাদ্য সামগ্রীগুলোকে ঘৃণ্য মনে হচ্ছে। খাদ্য আর জীবনের সকল প্রশ্নকে চাপিয়ে মনে হচ্ছে খাদ্যের প্রতি আমার ঘৃণা এসে গেছে। এসব পদার্থ আগে ছিল ভদ্র জীবনের নিচের তলাকার লুকোনো আশ্রয়। সেটার কোনো আভিজাত্য ছিল না। আজ সেটা যেন মাথার উপর চড়ে বসে আপন জাতিচ্যুতির আক্রোশটা সকলের ওপর মিটিয়ে নিচ্ছে। তবু দুর্গম পথঘাট পেরিয়ে সেগুলো নিয়ে গিয়ে উপস্থিত হলাম বউবাজারের বাড়ির দরজায়। বহু পরিশ্রম আর অধ্যাবসায় ব্যয় করে 2-3 জন লোকের সাহায্যে সেগুলো নিয়ে গিয়ে রাখলুম সেই সরু আনাগোনার পথের এক ধারে। মাস 3 মতো খাদ্য সম্ভার কিনে এনেছিলুম। জিনিসপত্রগুলো বুঝে নিয়ে লোকগুলোকে বিদায় করলুম। ভেতর দিকে কোথায় যেন একটা কেরোসিনের ল্যাম্প জ্বলছিল। তারই একটা আভা এসে পড়েছিল আমার গায়ে। কলতলার ওপাশ থেকে শোনা গেল নারী কণ্ঠের সঙ্গে স্কুল মাস্টারের কথালাপের আওয়াজ জড়ানো। তাছাড়া নিচের তলাটা নিঃসার মৃত্যুপুরীর মতো। আমি কয়েক পা অগ্রসর হয়ে গেলুম। ডাকলুম, মিনু, হারু। কোনো সাড়া নেই। যে ঘরখানায় দুপুরবেলা আমি বসেছিলাম সেই ঘরখানা ভেতর থেকে বন্ধ। বুঝলাম যে পিসিমারা ক্লান্ত হয়ে সবাই ঘুমিয়ে পড়েছে। আমি আবার ডাকলুম, ও মিনু, হারু। বোধ করি বাইরের থেকে আমার গলার আওয়াজটা ঠিক বোধগম্য হয়নি। ঘরের ভেতর থেকে শোভনা সাড়া দিয়ে বললে, 3 রাত এত আনাগোনা কেন গা তোমার? মিনু ও বাড়িতে গেছে, আজ তাকে আর পাবে না, যাও। অত ভাগাচ্ছা আমার। আমি বললুম, শোভা, আমি রে, আর কেউ নয়, আমি ছোড়দা। দরজাটা খোল দেখি। ছোড়দা? শোভনা তৎক্ষণাৎ দরজাটা খুলে দিয়ে আমার পায়ের কাছে এসে বসে পড়ল। অশ্রু সজল কণ্ঠে বলল, ছোড়দা, পেটের জ্বালায় আমরা নরককুণ্ডে নেমে এসেছি, তুমি আমাকে মাপ করো, তোমার গলা আমি চিনতে পারিনি। শোভনার হাত ধরে আমি তুললাম। বললুম, কাঁদিস নে, চুপ কর। তোরা তো একা নয় ভাই, লক্ষ লক্ষ পরিবার এমন করেই মরতে বসেছে। কিন্তু ভেঙে পড়লে তো চলবে না ভাই। এমনি করে এই অবস্থাকে তোদের পেরিয়ে যেতে হবে। শোভা, শোন, কাল আমি দিল্লি চলে যাব, তাই তাড়াতাড়িতে তোদের জন্য 4টি চাল ডাল কিনে আনলুম, ওগুলো তুলে রাখ। চাল ডাল এনেছ? দুর্বল শরীরের উত্তেজনায় শোভনা যেন শিউরে উঠল। যেন ভাবি ক্ষুধা তৃপ্তির কল্পনায় কেমন একটা বিকৃত উগ্র আর অসহ্য উল্লাস
তার কণ্ঠস্বরের মধ্যে কাঁপতে লাগলো। রুদ্ধশ্বাসে সে বলল, তুমি বাঁচালে ছোটদা, তুমি বাঁচালে। তোমার দেনা আমরা কোনো দিন শোধ করতে পারবো না। এই বলে আমার বুকের মধ্যে মাথা রেখে আমার চিরদিনকার আদরের ভগ্নী ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলো। বললাম, শোন, ওর সঙ্গে একটা নতুন জামা কাপড়ের পুঁটলি রয়েছে, ওটা আগে তুলে রাখ দেখি। শোভনা আমাকে ছেড়ে দিয়ে কেরোসিনের ডিবেটা নিয়ে এসে খাদ্য সামগ্রীর কাছে দাঁড়িয়ে একবার সব দেখলো। তারপর অসীম তৃপ্তির সঙ্গে কাপড়ের বস্তাটা তুলে নিয়ে ঘরের ভেতরে চৌকির নিচে রেখে এলো। বলল, ছোটদা, মনে আছে খোরা জামা কাপড় পরে লোকের সামনে এসে দাঁড়ানো আমাদের পক্ষে কি লজ্জার কথা ছিল? দোকান থেকে চাল ডাল এলে লুকিয়ে সেগুলোকে সরিয়ে ফেলতুম, পাছে কেউ ভাবে চাল কেনার আগে আমাদের বুঝি খাবার কিছু ছিল না। মনে আছে ছোটদা? হেসে বললুম, সব মনে আছে রে। শোভনা করুণ কণ্ঠে বললে, তুমি বলতে পারো ছোটদা, এ দুর্ভিক্ষ কবে শেষ হবে? সবাই যে বলছে নতুন ধান উঠলে আমাদের আর উপোস করতে হবে না। তার আর্তকণ্ঠ শুনে আমি চুপ করে রইলুম, কারণ সরকারি চাকর হলেও ভেতরের খবর আমার কিছুই জানা ছিল না। শোভনা পুনরায় বললে, ফরিদপুরে সেই সমস্ত কথা মনে পড়ে জানো, সেই মস্ত মাঠ। তোমার মনে আছে ছোটদা? ভাবো তো, সেই মাঠে আমনের সোনার শীষ পেকেছে, হাওয়ায় তারা ঢেউ খেলছে, মাঠে মাঠে চাষার দল গান গেয়ে ধান কাটছে, সেই লক্ষ্মীকে ভারে ভারে তারা ঘরে তুলে আনছে। মনে পড়ে ছোটদা? শোভনার স্বপ্নময় দুটো চোখ হয়তো সেই সোনার বাংলার মাঠে মাঠে আর একবার ঘুরে এলো। কিন্তু আমি কেরোসিনের ডিবের আলোয় এই নরককুণ্ড ছাড়া আর কোথাও কিচ্ছু দেখতে পেলাম না। কেবল নিঃশ্বাস ফেলে বললুম, মনে পড়ে বই কি। কিন্তু এ কি শুনছি ছোটদা? শোভনা আমার মুখের দিকে আবার ফিরে তাকালো। সভয়ে চক্ষু তুলে সে পুনরায় বলল, গোছা গোছা কাগজ বিলিয়ে আবার নাকি ওরা শুষে নিয়ে যাবে আমাদের ভাঙা বুকের রক্ত। নবান্নর পর আবার নাকি ভরে যাবে আমাদের ঘর কাঙালির কান্না দিয়ে। বলতে পারো ছোটদা তুমি? একটা কিছু উত্তর আমি দিতে যাচ্ছিলুম, সহসা বাইরে কার পায়ের শব্দ পেয়ে শোভনা সচকিত আতঙ্কে অন্ধকারের দিকে ফিরে তাকালো। তারপর কম্পিত অধীর কণ্ঠে সে বললে, ছোটদা, এবার তুমি যাও দেখি, অনেক রাত হয়ে গেছে, এখন নিশ্চয়ই 9টা বাজে। আমার মনে ছিল না, নিশ্চয়ই 9টা বেজেছে। এবার তুমি যাও, লক্ষ্মী ছোটদা। এগুলো তুলে রাখ দেখি, আগে সবাই মিলে তুলে রাখি, চল। রাখবো, আমি ঠিক রাখবো, একটি একটি করে চাল ডালের দানা গুনে গুনে রাখবো। কিন্তু এবার তুমি যাও ছোটদা, আলো ধরছি, তুমি যাও, একটু দেরি করো না, লক্ষ্মী ছোটদা। শোভনার চঞ্চল অস্থির উদাম হয়ে এসে আমাকে এক প্রকার যখন টেনে নিয়ে যাবে, তখন ঠিক সেই সময় একটি লোক চাল ডালের বস্তার উপর হোঁচট খেয়ে ভেতরে এসে দাঁড়ালো। একেবারে গায়ের উপর এসে পড়ে বলল, ও বাবা, হে নতুন লোক দেখছি, চাল ডাল এনে একেবারে নগদ কারবার। লোকটার পরনে একটা খাকি শার্ট, সর্বাঙ্গে একটা নেশার দুর্গন্ধ। আমি বললুম, কে কে তুমি? আমি কারখানার ভূত স্যার। এই বলে হঠাৎ শোভনার একটা হাত ধরে ঘরের দিকে টেনে নিয়ে বলল, এসো দেখি, কথা আছে। কথা কিছু নেই, ছাড়ো আমায়, বলে শোভনা তার হাতখানা ছাড়িয়ে নিল। বটে, লোকটি ভুরু বাঁকিয়ে বলল, আগাম একটা টাকা দিইনি নাকি কাল? রুদ্ধশ্বাসে শোভনা বললে, বেরিয়ে যাও বলছি ঘর থেকে। আরে, বেরিয়ে যাব বলে বুঝি 1.5 মাইল হেঁটে এলুম? বেশ কথা বলে পাগলি। চিৎকার করে শোভনা বললে, বেরো বলছি শিগগির, চলে যাও, দূর হয়ে যাও ঘর থেকে। লোকটা বোধহয় তক্তাখানার উপর বসবার চেষ্টা করছিল। হেসে বলল, আজ বুঝি আবার খেয়াল উঠল তোমার? শোভনা আর্তনাদ করে উঠল, বলল, ছোটদা, দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছো তুমি? হে অপমানের কি আর কোনো প্রতিকার নেই? দাঁড়াও, আজ খুন করবো, দেখি বটিখানা দেখি। বলতে বলতে ছুটে সে বেরোলো, রান্নাঘরের দিকে চলল। লোকটা এবার উঠে বাইরে এলো, বলল, মশাই, এই মেয়েটা দেখি আমাকে খুন করতে আসছে। তা অনেকবারই এসেছিল খুন করতে, বুঝলেন। আসলে মেয়েটা মন্দ নয়, কিন্তু ভারী খেয়ালি। তবে কি জানেন স্যার, আমরা হচ্ছি ওই এসেনশিয়াল সার্ভিসেসের লোক, যুদ্ধের কারখানায় লোহা লক্কর নিয়ে কাজ করি। মেয়ে মানুষের মেজাজ টেজাজ অত বুঝি না,
এসব জানে ওই মার্কা লোকগুলো, ওরা সব নানা রকম ফাঁড়ামি করতে পারে। ঠিক এমন সময় উন্মাদিনীর মতো একখানা বঁটি হাতে শোভনা ছুটে বেরিয়ে এলো। পিসিমা ধর্মরি এলেন, হাড়ু ছুটে এলো। লোকটি শান্ত কণ্ঠে বলল, আচ্ছা আচ্ছা, আর খুন করতে হবে না, আজ দেখছি খেয়ালের ভূত চেপেছে ঘাড়ে। আচ্ছা, এই যাচ্ছি, সরে যাচ্ছি আমি। বিনোদবালা আর পিসিমা দৌড়ে এসে শোভনাকে ধরে ফেললেন। লোকটি পুনরায় নিরুদ্বেগ কণ্ঠে বললেন, বেশ, সেই ভালো, বিনোদের ঘরে রইলুম এই রাত্রিটার মতো, কিন্তু মাঝরাত্রিরে আমাকে নিশ্চয়ই ঘরে ডেকে নিও, নইলে কিছুতেই আমার ঘুম হবে না, আমি বলে রাখলুম। আচ্ছা বেশ, কাল না হয় 250 চাল দেওয়া যাবে তোমায়। আয় বিনোদ, তোর ঘরে যাই। বলতে বলতে বিনোদের হাতখানা টেনে নিয়ে সেই কদাকার লোকটা স্কুল মাস্টারের ঘরের দিকে চলে গেল। শোভনা সহসা আমার পায়ের ওপর লুটিয়ে পড়ে হাউ হাউ করে কাঁদতে লাগলো। বলল, কবে ছোটদা, কবে এই রাক্ষসে যুদ্ধ থামবে? তুমি বলে যাও একবার, একবার তুমি বলে যাও, এই অপমানের কবে শেষ হবে? আমাদের মৃত্যুর আর কতদিন বাকি? আস্তে আস্তে আমি পা ছাড়িয়ে নিলুম। শোভনার হৃৎপিণ্ড থেকে আবার রক্ত উঠে এলো। বললে, তুমি যেখানে যাচ্ছ সেখানে যদি কেউ মানুষ থাকে, তাদের বলো, এ যুদ্ধ আমরা বাঁধাইনি, দুর্ভিক্ষ আমরা আনিনি, আমরা পাপ করিনি, আমরা মরতে চাইনি। শোভনা কাঁদুক, সবাই কাঁদুক, আমি অসার আর অন্ধের মতো হাতড়ে হাতড়ে সেখান থেকে বেরিয়ে সোজা বাইরে এসে পথে নামলুম। অন্ধকারে কোথাও কিছু দেখতে পেলুম না, শুধু অন্ধকার, অনন্ত অন্ধকার। কেবল মনে হলো অঙ্গারের আগুন যেমন পুড়ে পুড়ে নিস্তেজ হয়ে আসে, তেমনি মহানগরের ক্ষুধাশ্রান্ত কাঙালিরা চারিদিকে চোখ বুজে পথে ঘাটে নালা নর্দমায় শুয়ে মৃত্যুর পদধ্বনি কান পেতে শুনছে। শুনছিলেন প্রবোধ কুমার সান্যালের গল্প অঙ্গার। আবার ফিরব নতুন গল্প নিয়ে খুব তাড়াতাড়ি। সঙ্গে থাকুন। নমস্কার।